সোনাপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সে গ্রামে বাস করত এক বৃদ্ধ বুড়ি। বুড়ি তার একমাত্র নাতিকে নিয়ে থাকতো। তার নাম হলো দীপুন। দীপুনের বাবা মা মারা যাওয়ার কারণে সে বুড়ির কাছেই থাকতো। কিন্তু দীপুন ছিল অলস প্রকৃতির ছেলে, কোনো কাজ করতে চাইতো না। সে খায় আর ঘুমায়। এজন্য বুড়ি খুব রেগে যায়। তো একদিন, এই হতচ্ছাড়া, ওঠ বলছি, ওঠ। আর কত ঘুমাবি? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ বলছি। আমার হয়েছে যত জ্বালা। কেন যে তোর মতো এমন অলস নাতি আমার কপালে হলো, তার খেসারত দিতে হচ্ছে আজ আমাকে। এই অকর্মা, উঠ বলছি। আজ তোর হাড়গোড় ভেঙেই ফেলবো। উঠ বলছি। ও বুড়িমা, মারছো কেন? শুধু শুধু মেরো না তো, আমার লাগছে তো। ও বুড়িমা, কি শুরু করলে? তোমার জন্য কি শান্তি মতো একটু ঘুমাতেও পারবো না নাকি? অলস অকর্ম ছেলে কোথাকার, এত বড় হয়েছিস আর এখনো তুই আমার কাঁধে ভর করে খাস? আমার কি আর তোকে বসে খাওয়ানোর মতো সেই বয়স আছে নাকি রে? লজ্জা করে না তোর? এই বুড়িকে আর কত জ্বালাবি? হ্যাঁ, আর তুই শান্তিতে ঘুমাতে চাস? তোকে শান্তিতে ঘুমাতে দিতে গিয়ে কবে যেন আমি চিরনিদ্রায় সহিত হই। এসব কথা বলে বুড়ি জোরে জোরে কাঁদতে থাকে। বুড়ির কান্না শুনে তাদের এক প্রতিবেশী সেখানে আসে। সে কি গো কাকিমা, কি হয়েছে তোমার? আর তোমাকেই বলছি দীপুন, কত বড় হয়েছো, এখনো কি তোমার কাণ্ডজ্ঞান হয়নি? আর কতকাল এই বুড়ি মানুষটার কাঁধে বসে খাবে? এখন তো কোনো কাজকর্ম করতে পারো, তাই না? বৃদ্ধ বুড়ির দায়িত্ব তো নিতে পারো। এসব ওকে বুঝিও না সরলা, ওর তো কোনো কাণ্ডজ্ঞান নেই। চোখের সামনে আমাকে এসব এ বয়সে এত পরিশ্রম করতে দেখেও কোনো কাজকর্ম করছে না ও। এটা ভুল কথা বুড়িমা। আমি তো কাজ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউই আমাকে কাজ দেয়নি। তাছাড়া আমি তো আমাদের পুরনো জমিতে আবার চাষাবাদ করার চেষ্টা করেছিলাম, তাও তো তুমি দাওনি। হুম, সবই তো বুঝলাম দীপুন। কাজ পাওনি বলে যে আর কখনো কাজ পাবে না এমনটা তো নয়, তাই না? তুমি তো আবার কাজ খোঁজার চেষ্টা তো করতে পারো। আর তোমার সাহস তো বলি দীপুন, তোমাদের পুরনো জমির পাশ দিয়ে তো কেউই হাঁটাচলা করে না। আর তুমি কি না ওই জমিতে চাষাবাদ করতে চাইছো? তুমি জানো না ওই জমির পাশে একটা জাম গাছে একটা ডাইনি থাকে, আর যে ওই জাম গাছের কাছে যায় তাকে ওই জাম গাছের ডাইনি খেয়ে ফেলে। আরে কাকি, তোমরা গ্রামের মানুষরা এত বোকা না, কি আর বলবো। কবে কোন কালে কেউ একজন বলেছে ওই জাম গাছে নাকি ডাইনি আছে, আর তোমরা সবাই সেটা নিয়েই পড়ে আছো। কই, আমি বড় হওয়ার পর থেকে একবারও দেখিনি কোনো মানুষ কি ওই ডাইনির পেটে গেছে। যাকগে বুড়িমা, তুমি যখন এত কথা বলেছ আমি অলস অকর্মা ছেলে, তবে এবার আমি তোমার সব ভুল ধারণা ভেঙে দিব। আমি আমাদের ওই জমিতে চাষাবাদ করব, আর ওই জমিতে চাষাবাদ করেই আমি সংসারের দায়িত্ব নিব। দীপুনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুড়ি আর কোনো কথা বলতে পারে না। আর বাধা পেরিয়ে দীপুন জমিতে চাষাবাদের সিদ্ধান্ত নেয়। হায় হায়, এই জমিতে তো আগাছা দিয়ে ভরে গেছে। এই জমি পুরো পরিষ্কার করতে হবে, তারপর জমি চাষ করতে হবে, তবেই তো এই জমিতে ফসল চাষ করতে পারবো। না, আর দেরি করে লাভ নেই, দ্রুত কাজে লেগে পড়ি। এরপর দীপুন জমির আগাছা পরিষ্কার করতে শুরু করে। আর জমির পাশেই জাম গাছ থেকে ডাইনি দীপুনকে দেখতে পায়। আর মুহূর্তেই ডাইনি দীপুনের কাছে আসে। আজ অনেকদিন পর আবার একটা শিকারীর সন্ধান পেলাম। তা বলছি, তুই কি ইচ্ছে করে আমার শিকার হতে এসেছিস নাকি রে? এই জাম গাছের আশেপাশে তো ভুলেও কেউ আসে না। এই রে, সেরেছে।
সত্যি তো দেখছি ডাইনির খপ্পরে পড়ে গেলাম। এবার কি হবে? না, আমি কিছুতেই এই ডাইনির শিকার হব না। কৌশলে একে এড়িয়ে যেতেই হবে আমাকে। কি রে, চুপ করে আছিস কেন? খুব ভয় পেয়েছিস নাকি? হ্যাঁ, ভয় পেয়ে তো আর কোনো লাভ নেই রে। তুই যখন আমার সামনে একবার চলেই এসেছিস, আমি আজ তোকে খাবই খাবো। আরে না ডাইনি, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? তোমাকে দেখে তো আমার ভালোই লাগছে। তোমার মতো এত সুন্দরী আর কজন হয় বলো? কি বললি তুই? আমি সুন্দরী? আমাকে তোর ভালো লেগেছে? তা নয় তো কি, তুমি এখনো বিয়ে করনি কেন? তুমি ডাইনি বলে কি কোনো পাত্র পাওনি? কি আর বলবো, আমার দুঃখের কথা। আমি তো ডাইনি, কে বা আমাকে পছন্দ করবে বল? আর কে বা আমাকে বিয়ে করবে? এভাবে বলছো কেন? আমি তো তোমাকে পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছিস? তুই আমাকে বিয়ে করবি? সত্যি বলছিস নাকি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছিস? না না, তুমি যে কি বলো না। তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাতে যাব কেন? তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু আমার একটা শর্ত আছে। আসলে আমি অনেক গরিব, তো বিয়ে করার মতো অত টাকা পয়সা আমার কাছে নেই। তাই আমি বলছি, এই পরিত্যক্ত জমিটা চাষের উপযোগী করে চাষাবাদ করব। তারপর ফসল চাষ করে তা তোলার পর তোমাকে বিয়ে করব। এ তো খুবই ভালো কথা। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব চাষাবাদ করতে। এসব কথা শুনে দীপুন খুব খুশি হয় আর ডাইনি জাদু করে মুহূর্তের মধ্যে দীপুনের পরিত্যক্ত জমিটা পরিষ্কার করে দেয়। আর ডাইনির সাহায্যে দীপুন জমিতে ফসল উৎপাদন শুরু করে। সময় দেখতে দেখতে চলে যায়। দীপুন ফসল ঘরে তোলে। সত্যি রে দাদা ভাই, তুই আমার ধারণা প্রমাণ করে দিলি। তুই অলস না রে দাদা ভাই, তুই সত্যি অনেক কর্মঠ। আমি ভীষণ খুশি হয়েছি। দীপুনের বুড়িমা দীপুনের এমন সরলতায় অনেক খুশি হলেও ওইদিকে জাম গাছে ডাইনি খুশি হয়নি, বরং রাগে সে ফুঁসতে থাকে। বেটা দীপুন, আমাকে বিয়ে করার কথা বলে আমার সাহায্য নিয়ে চাষাবাদ করলো, অথচ আজকাল এদিকে ফিরছেই না। যদি একবার ওর দেখা পাই, তবে বেটা দীপুরের ঘাড় আমি মটকে দিব। হ্যাঁ। এরপর থেকে ডাইনি দীপুনের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আবারও ফসল রোপণের সময় হয় আর দীপুন তার জমিতে যায়। অমনি সেই ডাইনির খপ্পরে পড়ে। শয়তান বিশ্বাসঘাতক, তুই আমাকে বিয়ে করার লোভ দেখিয়ে কোথায় কোথাও হয়ে গিয়েছিলি রে। আজ আর তো রক্ষে নেই। আরে আরে ডাইনি, এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে বিয়ে করার জন্যই তোমাকে নিতে এসেছি। ওদিকে বিয়ের ব্যবস্থা করেই রেখেছি। এবার তুমি চলো তো আমার সাথে, বিয়ের মণ্ডপে যেতে হবে। ওখানেই তো আমরা বিয়ে করব। এরপর দীপুন ডাইনিকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়। এই শয়তান ছেলে, এই তুই আমাকে কোথায় নিয়ে এলি? হ্যাঁ, কোথায় বিয়ের মণ্ডপ? এ শয়তান ডাইনি, তোর তো দেখছি বিয়ে করার শখ এখনো যায়নি। তুই গ্রামের কত মানুষকে খেয়েছিস, তারপর আবার ভাবছিস তুই বিয়ে করবি? তার আগে তোকে শেষ করে দেব, যাতে তোর কবলে পড়ে আর কারো প্রাণ না যায়। তাই করুন তান্ত্রিক মশাই, এই জন্যই তো কৌশলে ওই ডাইনিকে এখানে নিয়ে এসেছি। এসব কথা শুনে ডাইনি অনেক রেগে যায় আর দীপুনকে আক্রমণ করার জন্য তেড়ে আসে। ঠিক তখনই তান্ত্রিক মশাই ডাইনির শরীরে গঙ্গা জল ছিটিয়ে দেয় আর তখনই ডাইনি একেবারে শেষ হয়ে যায়। আর সেই দিন থেকে গ্রামবাসীরা ডাইনির খপ্পর থেকে মুক্তি পায়। তারপর দীপুন আর তার বুড়িমা অনেক সুখে শান্তিতে বসবাস করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
তো ওই জঙ্গলে রাজা সিংহ আইন বানিয়েছিল, এই জঙ্গলে কেউ একে অন্যকে শিকার করবে না, তারা সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু শিয়াল ছিল ভীষণ দুষ্ট, সিংহের এই আইন সে মানত না, তাই সে যখন তখন যাত্রার সাথে চালাকি করত বাকি শিকার করার জন্য। এই টুনি পাখি, নিচে নেমে আয়, তোর সাথে একটু গল্প করতে চাই আমি। অনেক দিন হয়ে গেল কারোর সাথে ভালো মন্দ গল্প করি না। তোকে দেখে মনে হচ্ছে তুই গল্প শুনতে অনেক ভালোবাসিস। নিচে নেমে আয়, তোর সাথে গল্প করব। না না শিয়াল ভাই, আমি নিচে নামতে পারবো না। তোমার কোনো গল্প করার থাকলে তুমি ওখান থেকে বলো, গাছের উপর থেকে আমি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি। কি তোর এত বড় সাহস, তুই কি না আমার মুখের উপর না বলিস? তাড়াতাড়ি নিচে নেমে আয় বেটা, তা না হলে উপরে উঠেই তোকে খাবো। আমি জানতাম দুষ্ট পাজি শিয়াল, তোর মনের মধ্যে কোনো না কোনো খুব মতলব আছে। তা না হলে তুমি আমাকে নিচে নামতে বলো কেন? আমি কখনোই নিচে নামবো না। আর তুমি কি না এই জঙ্গলের থেকে শিকারের কথা বলছো? তুমি জানো না মহারাজ সিংহ কি আইন বানিয়েছে? তোর ওই মহারাজের আইন মানার সময় আমার কাছে নেই, বুঝলি? তোর ওই মহারাজের জন্য আমি না খেয়ে থাকবো নাকি? তবে তুই নিচে নামবি নাকি আমি উপরে উঠছি? দাঁড়া। তাহলে ঠিক আছে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি গাছের উপরে উঠে আমাকে শিকার করো, তারপর তুমি আমাকে মজা করে খেও। তবে রে বেটা, দাঁড়া, আমি এক্ষুনি গাছে উঠছি, আর গাছে উঠে তোকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো তুই তাই দেখিস। এই কথা বলে শিয়াল গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু শিয়াল কি কখনো গাছে উঠতে পারে নাকি? শিয়াল গাছে উঠতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল। এই শিয়ালটা তো দেখছি বড্ড বার বেড়ে গেছে, ওর উপর নজর রাখতে হবে। উল্টাপাল্টা কিছু দেখলেই মহারাজ সিংহের কাছে গিয়ে নালিশ দিতে হবে। ওকে না এই শান্তিপূর্ণতা জঙ্গলে অশান্তি করতে চাচ্ছে। টুনিকে শিকার করতে না পেরে শিয়াল গেল জঙ্গলের মাঠে। সে সেখানে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো আর দেখতে লাগলো জঙ্গলের মাঠে কে এসেছে ঘাস খেতে। আরে বাহ, এ তো দেখছি বিশাল বড় একটা ছাগল একাই এসেছে জঙ্গলের মাঠে ঘাস খেতে। আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওকে শিকার করাটা সহজ কথা নয়। ওকে গিয়ে কথার জালে ফেলে পোষ মানাতে হবে, তারপর সে যখন উল্টো দিকে ঘুরবে তখনই ওর গলা কামড়ে ধরতে হবে, তাহলে এই বেটাকে আমি শিকার করতে পারবো। তারপর ঝোপের মধ্যে নিয়ে একে আমি 5-7 দিন বসে বসে খেতে পারবো। এই বলে শিয়াল সোজা গেল ছাগলের সামনে, আর ছাগল বলল, আরে শিয়াল, কি ব্যাপার? আজকে তোমাকে এই জঙ্গলের মাঠে দেখলাম, তা তুমিও আজকাল জঙ্গলের মাঠে ঘাস খাওয়া শুরু করেছো নাকি? এই জঙ্গলের ঘাস কিন্তু খুবই সুস্বাদু। আরে হ্যাঁ ছাগল, আমিও তো ঘাস খাই। মহারাজা সিংহ আইন বানিয়েছে এই জঙ্গলে একে অপরকে কেউ শিকার করতে পারবে না, এই জন্যই তো সব মাংসাশী প্রাণীরা ঘাস খায়। তুমি কি জানো না? জানি বলেই তো আমি এই জঙ্গলের মাঠে প্রতিদিন ঘাস খেতে আসি। কেউ আমাকে কিছু বলে না, আর কেউ আমাকে শিকার করতেও পারবে না মহারাজের আইনের কারণে। এখন আমরা পুরোপুরি সুরক্ষিত। হ্যাঁ, একদমই ঠিকই বলেছো তুমি। তা তোমার সাথে কথা বললাম, কিন্তু তোমার পিছনে এটা কি? ওর সাথে তো পরিচয় করিয়ে দিলে না। এবার আমি তোমার আসল মতলব বুঝতে পেরেছি শিয়াল। তুমি কি জানো, মহারাজ যেদিন থেকে আইন বের করেছে তার পরের দিন থেকে আমি একা একা সব জায়গায় যাই। আমার সাথে আমি কাউকে নেই না, কারণ আমি জানি আমি নিজেই সুরক্ষিত, আমার পিছনে কেউই নেই। আমি যাই পিছনে ঘুরবো আর সুযোগ পাওয়ার সাথে সাথেই তুমি আমার গলা কামড়ে ধরবে, ঠিক না? নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও, তা না হলে আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে তোমার পেট ফুটো করে দেব। কি এত বড় কথা? তুমি কিনা আমাকে অপমান করলে? তবে তুই মনে রাখিস ছাগল, তোকে যেদিন আমি সুযোগ পাবো সেই দিনই তোকে আমি শিকার করে ফেলবো। এখনকার মতো চলে যাচ্ছি আমি। ছাগলকে এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়।
দুষ্ট শিয়াল ভালোই ফাঁদ পেতেছিল আমাকে শিকার করা, কিন্তু আমি ওকে কোনো সুযোগ দেইনি। এখন থেকে আমার চোখ কান খোলা রাখতে হবে। এই রকম অনেক প্রাণীরা আছে যারা মহারাজ সিংহের আইন মানে না, ওদের থেকে দূরে থাকতেই হবে আমাকে। শিয়াল এক পর্যায়ে গেল নদীতে পানি পান করতে। তখন সে দেখতে পেল নদীতে একটা হাঁসকে শিকারের জন্য শিয়াল একটি ফাঁদ পাতলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাঙ্গা থেকে নদীটা কত সুন্দর লাগে। তবে কি আর বলবো, হাঁস তুমি সত্যি অনেক ভাগ্যবান যে তুমি এই নদীতে সব সময় থাকো। তুমি এই নদীর সৌন্দর্য দেখেছো কখনো? নদীর সৌন্দর্য মানে কি বোঝাতে চাচ্ছ তুমি শিয়াল? আমি তো সারাদিন এই নদীতেই থাকি, কই আমি তো কোনো সৌন্দর্য দেখতে পেলাম না। তুমি কিভাবে দেখছো? আরে বোকা হাঁস, নদীতে নেমে থাকলে কি আর তুমি নদীর সৌন্দর্য দেখতে পাবে নাকি? এই জন্য তোমাকে ডাঙায় উঠে আসতে হবে। আমার জায়গা থেকে দেখো নদীটাকে, বুঝতে পারবে যে তার মধ্যে কত সৌন্দর্য লুকিয়েছে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও, আমি ডাঙায় উঠে আসছি, তারপর দেখি নদীতে কত সৌন্দর্য আছে। শিয়ালের ফাঁদে পড়ে হাঁস পানি থেকে ডাঙায় চলে আসলো। কোথায় শিয়াল? নদীর সৌন্দর্য? নদীকে তো আগের মতোই দেখতে লাগছে। নদীর সৌন্দর্য তোকে আমি দেখাবো আমার পেটের ভিতরে নিয়ে। আমার পেটের ভিতরে একটা নদী আছে। এই কথা বলে শিয়াল হাঁসটিকে শিকার করে ফেললো। তারপর সেই হাঁসটিকে নিয়ে ঝোপের আড়ালে চলে যেতে লাগলো। এই সবকিছু দূর থেকে টুনি পাখি দেখে ফেললো। আরে এই দুষ্ট শিয়ালটা অসহায় হাঁসটিকে বোকা বানিয়ে শিকার করে ফেললো। আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ সিংহের কাছে, আর গিয়ে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু আমার একা সাক্ষী মহারাজ সিংহ বিশ্বাস করবে না। আমাকে যেতে হবে ছাগলের কাছে, কারণ শিয়াল এর আগেও ছাগলকে শিকার করার চেষ্টা করেছিল। আর দেরি না করে জলদি জলদি ছাগলের কাছে যাই। এই বলে টুনি ছাগলের কাছে গেল। আরে টুনি পাখি, তুমি হঠাৎ আমার কাছে কেন? আমাকে কিছু বলবে নাকি তুমি? আরে হ্যাঁ ছাগল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কিছুক্ষণ আগে যে শিয়ালটি শিকার করতে এসেছিল, ও এইমাত্র নদীতে গিয়ে একটি হাঁস শিকার করে ফেলেছে। ও আমাকেও শিকার করতে এসেছিল। চলো আমরা মহারাজা সিংহের কাছে যাই আর বিচার দেই, তা না হলে ও সুযোগ পেলে আমাদেরকেও শিকার করে ফেলবে। তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুজনেই মহারাজের কাছে যাই আর গিয়ে সব ঘটনা খুলে বলি। ছাগল ও টুনি চলল মহারাজ সিংহের কাছে। মহারাজ সিংহ তার গুহার সামনেই ছিল। ছাগল আর টুনি একে একে মহারাজ সিংহকে সবকিছু খুলে বলতে লাগলো। মহারাজ, আপনি আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলে একটা আইন বানিয়েছিলেন। এক পশু আর এক পশুকে হত্যা করতে পারবে না, কিন্তু একটা শিয়াল সে আইন মানে না। সে কিনা আমার কাছে এসেছিল শিকার করতে, কিন্তু আমি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কিন্তু ও যাওয়ার আগে বলে গেছে ও নাকি সুযোগ পেলেই আমাকে শিকার করে ফেলবে। হ্যাঁ মহারাজ, ওই শিয়াল আমাকেও শিকার করতে এসেছিল, কিন্তু আমাকে ও ছাগলকে শিকার করতে না পেরে সে গিয়েছিল নদীতে, আর নদীতে গিয়ে একটি নিষ্পাপ হাঁসকে শিকার করে ফেলেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। আপনি এর একটা বিচার করুন মহারাজ। কি শিয়ালের এত বড় সাহস? ও কিনা আমার আইন মানে না, জঙ্গলের বাঘ পর্যন্ত ঘাস খায়, আর ওই বেটা একটা শিয়াল হয়ে ও কিনা শিকার করে বেড়ায়। ওর এত বড় সাহস, এক্ষুনি ওর আমি ব্যবস্থা নিচ্ছি। সিংহ শিয়ালকে ধরে আনার জন্য বাঘকে ডেকে বলল, এই বাঘ, এক্ষুনি জঙ্গলে গিয়ে শিয়ালকে ধরে নিয়ে আয়। ওর নামে অনেক নালিশ আছে, ওর বিচার করতে হবে। ও কিনা আমার আইন মানে না, ওর এত বড় সাহস। সিংহের হুকুম পাওয়া মাত্রই বাঘ বেরিয়ে পড়ল শিয়ালকে ধরার খোঁজে। বাঘ এক পর্যায়ে শিয়ালকে সিংহের কাছে নিয়ে আসলো। কিরে বেটা শিয়াল, এত বড় সাহস? তুই কিনা আমার জঙ্গলে থেকেই আমার জঙ্গলের আইন মানিস না? তোকে এক্ষুনি আমি মেরে ফেলার হুকুম দিচ্ছি।
মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনি জঙ্গলের পশু পাখিদের রক্ষার্থে এই আইন বানিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি। দয়া করে আমাকে প্রাণদণ্ড দিবেন না, আমাকে বাঁচার সুযোগ করে দিন। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি প্রাণদণ্ড দিচ্ছি না। তবে হ্যাঁ, এই জঙ্গলের সব প্রাণীদেরই শিক্ষা হওয়া উচিত। তোর এই ভুলের জন্য তোর লেজে আমি আগুন ধরিয়ে দিব, তোর লেজ পুড়ে যাবে। তাহলে তোকে দেখলে সবাই বুঝতে পারবে যে তুই কত বড় অন্যায় করেছিস। সিংহের কথা মতো শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপর শিয়াল ওই জ্বলন্ত লেজ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শিয়ালের লেজ পুড়ে গেল। এভাবে ওই জঙ্গলের মহারাজ সিংহের কোনো আইন অমান্য করা হলে মহারাজ সিংহ তাকে অনেকভাবে শাস্তি দিত, কারণ সে ওই জঙ্গলের প্রাণীদের রক্ষা করতে চাইতো, যেটি একটি রাজার বড় ধর্ম ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শিমুলতলে জঙ্গলে অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে অনেকগুলো হাঁস একসাথে সাঁতার কাটছিল। সেই হাঁসগুলোর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম দেওয়ার সময় হয়ে গেল। এজন্য হাসি তাড়াহুড়া করে ডাঙায় এসে ডিম দিয়ে আবার নদীতে নেমে গেল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হাসা ও হাসিরা যে যার মতো বাড়ি ফিরে গেল। বাসায় ফিরে এসে হাসি বলল, আরে আরে, এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটা ডিম দিয়েছিলাম, ডিমটা আনতে তো ভুলেই গিয়েছি। এখন তো রাত হয়ে গেছে, কি করে এখন আমি আবার ওই নদীর কিনারায় যাই? যদি কোনো শিয়াল আমায় দেখে আবার খেয়ে ফেলে? ডিমের চিন্তায় চিন্তায় হাসির সারা রাত ঘুম হতে পারল না। পরের দিন সকাল হতে না হতেই তাড়াহুড়ো করে হাসি রওনা দিল সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। পুকুর পাড়ে গিয়ে হাসি তার ডিমটি অনেক খুঁজল, কিন্তু কোথায় সে ডিম দিয়েছে সেটা আর মনে করতে পারল না। তাই সে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে সে তার বাসায় ফিরে আসলো। হে আল্লাহ, এ আমার কি হয়ে গেল? আমি তো আমার ডিমটা খুঁজেই পেলাম না। আমার ডিমের ভেতর যে ছানাটা হবে, তুমি আমার সেই ছানাটিকে রক্ষা করো। এই বলে হাসি কান্না করতে থাকে। এইভাবেই অনেক দিন কেটে গেল। সূর্যের প্রখর তাপে ডিমটি ফেটে হাঁসের ফুটফুটে একটি ছানা হলো। উফ বাবা, ডিমটির ভিতর কি যে গরম ছিল! বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছপালা আর ফলমূল, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই তো সামনে এগিয়ে এগিয়ে আমার মাকে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে ছানা তার মাকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ পথে হাসির ছানার সাথে একটি হাতির দেখা হয়ে গেল। আর এই হাতিকে দেখে হাসির ছানা বলতে লাগলো, এই যে, শোনো না, তুমি কি আমার মা? না সানা, আমি তোমার মা না। ভালো করে আশেপাশে খুঁজে দেখো, তোমার মা হয়তো আশেপাশে কোথাও আছে। ও, আমি ভেবেছিলাম তুমি আমার মা। আচ্ছা ঠিক আছে। এই বলে ছোট্ট হাসির ছানাটি আবারও তার মায়ের খোঁজে রওনা দিল। যেতে যেতে পথে হঠাৎ হাসির ছানার সাথে একটি ডাইনোসরের দেখা হলো। ডাইনোসরকে দেখে হাসির ছানাটি বলল, তুমি কি আমার মা হও? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না ছানা, আমি তোমার মায়ের খোঁজ জানি না। তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের খোঁজ পেয়ে যাবে। এরপর হাসির ছানা আবারও সামনে এগোতে লাগলো। কিছুদূর যেতে না যেতেই হাসির ছানাটির সাথে দেখা হয়ে গেল এক কবুতরের সাথে। আর সে কবুতরকে বলতে লাগলো,
তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ছোট্ট ছানা, তুমি সামনে গিয়ে খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগিয়ে গেল। যেতে যেতে হঠাৎ হাঁসের ছানার সাথে এক টুনি পাখির দেখা হয়ে গেল। সে অন্যদের মতো টুনিকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই। কিন্তু তোমার মা কোথায়? আর তুমি এভাবে রাস্তা রাস্তায় ঘুরছো কেন? তখন ছোট্ট হাঁসের ছানাটি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। টুনি আর হাঁসের ছানা যখন কথা বলছিল তখন এক দুষ্টু পাজি শিয়াল সেখানে চলে আসে আর বলতে লাগে, কিরে টুনি, তুই এই হাঁসের ছানাটি কোথায় পেয়েছিস? ওই হাঁসের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি ওই ছানাটিকে মজা করে খাবো। দুষ্টু পাজি শিয়াল, তুই এই মাসুম বাচ্চাকে খেতে এসেছিস? তোর লজ্জা করে না? এতটুকু বাচ্চাকে খেয়ে তোর কি হবে? এই টুনি, সাবধানে কথা বল। এটা হাঁসের ছানা, তোর ছানা না। তোকে ভালোই ভালোই বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে, নইলে ছানাটি তো খাবোই খাবো, সাথে তোকেও খেয়ে ফেলবো, বুঝলি? দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, আমি তোকে এই হাঁসের ছানাটিকে কিছুতেই খেতে দিব না। টুনি, আবারও তোকে শেষবারের মতো বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে। এটা কিন্তু তোর ছানা না যে তুই বাঁচিয়ে দিবি। ছানাটিকে আমায় দিয়ে দে, এতেই তোর মঙ্গল হবে। বুঝেছি, তুই তাহলে এই হাঁসের ছানাটিকে দিবি না, তাই না? আমি এই হাঁসের ছানাটিকে দিব না। দিব না মানে দিবই না। তোর যা ইচ্ছে হয় তুই তাই করে নে, দুষ্টু পাজি শিয়াল। তুই শুধু এখন দেখতে থাক কি করে আমি তোর থেকে এই হাঁসের ছানাটাকে কেড়ে নেই। এই বলে যেই না শিয়াল হাঁসের ছানাটিকে ধরতে যাবে অমনি টুনি হাঁসের ছানাটিকে পায়ে করে নিয়ে উড়াল দিল। আরে, এটা কি হলো? এই বজ্জাত টুনি পাখি তো দেখছি হাঁসের ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল। এখন আমি কি করব? টুনি পাখি, তোকে আরেকবার আমি হাতের কাছে পেয়ে নেই, তারপরে তোকে আমি মজা দেখাবো। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি হাঁসের ছানাটিকে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তুমি তোমার মাকে খুঁজে পাওনি, তাই আজ থেকে আমি তোমার মা। আজ থেকে তুমি আর আমি তোমার মাকে খুঁজে বের করব। যদি তোমার মাকে খুঁজে পাই তাহলে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব। ঠিক আছে মা, কিন্তু আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো? তুমি আমার বাসায় থাকো, আমি তোমার জন্য পুকুর থেকে কিছু মাছ ধরে আনি। এই বলে টুনি পাখি পুকুরে চলে গেল মাছ ধরার জন্য। কিন্তু টুনি পাখি পুকুরে গিয়ে কোনো মাছ ধরতে পারলো না, কারণ সে তো কোনো সাঁতার জানতো না। তাই সে পুকুরের চারপাশে ঘুরতে থাকলো মাছের আশায়। এইদিকে এই দৃশ্য দূর থেকে হাঁসের ছানার মা দেখতে পেল। হাসি তখন টুনি পাখির কাছে এসে বলল, কি ব্যাপার টুনি দিদি, তুমি হঠাৎ পুকুর পানে আর পুকুরের চারপাশে এভাবে ঘুরছো কেন? তোমাকে তো দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো বিপদ হয়েছে নাকি? কোনো বিপদ হলে তুমি আমাকে বলতে পারো। আসলে হাসি দিদি, একটা ছোট্ট হাঁসের ছানাকে আজ আমি কুড়িয়ে পেয়েছি। একটা দুষ্টু পাজি শিয়াল ওকে খেতে চেয়েছিল। আমি ওই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে হাঁসের ছানাকে বাঁচিয়ে আমার বাসায় নিয়ে এসেছি। কিন্তু হাঁসের ছানাটির নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমি এসেছি পুকুরে মাছ ধরতে। কিন্তু আমি তো সাঁতারই জানি না, তাই মাছও ধরতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। এই
বলে হাসি পানিতে নেমে অনেকগুলো মাছ ধরে আনলো আর মাছগুলো টুনিকে দিয়ে বলল, নিয়ে যাও, এগুলো তোমার ছানার জন্য। কিন্তু এতগুলো মাছ টুনি পাখি নিতেই পারল না। তখন হাসি বলল, আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি এই মাছগুলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি ও হাসি মাছগুলো নিয়ে টুনির বাসায় চলে গেল। সেখানে গিয়ে হাসি তো অবাক হয়ে গেল, হাসির ছানাটা চেহারা হুবহু তার মতো। টুনি দিদি, কিছুদিন আগে পুকুর পাড়ে আমার একটি ডিম হারিয়ে গিয়েছিল। ডিমটিকে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও আমি ডিমটা খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এইটাই সেই হারিয়ে যাওয়া ডিমের ছানা। দেখো, ওর চেহারা আর আমার চেহারা একদমই একরকম। হ্যাঁ হাসি দিদি, সেটাই তো দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি ওর আসল মা? হ্যাঁ মা, আমি জন্মের পরে পুকুর পাড়ে ছিলাম, কিন্তু সেখানে তোমাকে দেখতে না পেয়ে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। আমি এখন বুঝেছি তুমি আসল মা। ছানাকে খুঁজে পেয়ে হাসি অনেক খুশি হলো। টুনিকে ধন্যবাদ দিয়ে হাসি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।